অবশেষে উটিতে একদিন কাটিয়ে সেখানকার 2-3টে সাইট সিন দর্শন করে এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমাদের বাস এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্যস্থল মাদুরাইয়ের উদ্দেশ্যে। আর এই উটি থেকে আমরা যখন মাদুরাই পৌঁছেছিলাম তখন সন্ধে হয়ে গিয়েছিল। আর সে সন্ধেবেলায় আমরা মীনাক্ষী মন্দির দর্শন করতে বেরিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত খুব বৃষ্টি চলে আসাতে আমাকে ফিরে আসতে হয়েছিল আবার হোটেলে। আর পরদিন ভোরবেলায় উঠে কয়েকটা সাইট সিন আমি দেখেছিলাম মাদুরাই শহরে। সেই সাইট সিনগুলোই দেখাবো আজ এই পর্বে। তো এখন চলেছি সেই মাদুরাইয়ের উদ্দেশ্যে। তো মাদুরাই শহর সম্পর্কে দুটো কথা তোমাদের বলে রাখছি। ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি মহানগর হচ্ছে এই মাদুরাই শহর। এটি ভারতের 26তম বৃহত্তম ও তামিলনাড়ুর 3য় বৃহত্তম মহানগর। তামিলনাড়ুর পৌর সংস্থার মধ্যে মাদুরাই 2য় বৃহত্তম এবং এই শহরটি মাদুরাই জেলায় অবস্থিত। মাদুরাইকে তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী বলা হয় এবং এই শহরটি তামিলনাড়ু রাজ্যের দক্ষিণাংশে অবস্থিত। মাদুরাই জেলার সদর দপ্তর এই শহরে অবস্থিত। মাদুরাই শহরে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদুরাই মেডিকেল কলেজ ও মাদুরাই ল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হচ্ছে অন্যতম। পশ্চিমঘাট পর্বতের দক্ষিণ পূর্ব দিকে ভাইগাই নদীর তীরে উর্বর সমতল ভূমিতে এই মাদুরাই শহরটি অবস্থিত। ভাইগাই নদী এই শহরের উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে বয়ে গেছে এবং এই শহরের উত্তর ও পশ্চিম দিকে সিরুমালাই ও নাগামালাই নামে 2টি পাহাড় আছে। তো এখন আমরা সবাই মিলে চলেছি সেই বিখ্যাত মাদুরাই শহরে। দীর্ঘক্ষণ বাস জার্নি করে আমরা সন্ধ্যাবেলায় পৌঁছেছিলাম এই হোটেল লক্ষ্মীতে। মাদুরাই শহরে একটা খুব জনপ্রিয় হোটেল, দেখতে পাচ্ছ খুব বিশাল বড় একটা হোটেল। তাই এর ডিটেলস ভিডিও আমি করতে পারিনি, সামনে থেকে কিছুটা অংশে ভিডিও করেছিলাম আর সেটাই দেখাচ্ছি এখন। লক্ষ্মী এটা হচ্ছে মাদুরাই অবস্থিত। মাদুরাই এই হোটেল লক্ষ্মীতে আমরা উঠেছি, এইমাত্র পৌঁছালাম মাদুরাই। এখন বাজছে ঠিক সন্ধ্যে 6টা। এখন এই মুহূর্তে আমি আছি মাদুরাই। দেখতে পাচ্ছ আমার পেছনে আছে ঠিক হোটেল লক্ষ্মী। এই হোটেলে আমরা এইমাত্র এসে পৌঁছেছি, এইমাত্র এসে উঠেছি। আর কিছুক্ষণের মধ্যে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির দর্শন করতে বেরিয়ে পড়ব। আমরা কাল সকালে বেরিয়ে যাচ্ছি রামেশ্বরমের উদ্দেশ্যে, রামেশ্বরম সাইট সিন করবো বলে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত লক্ষ্মী টাওয়ারের সামনে, মাদুরাইয়ের লক্ষ্মী হোটেল। এই লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি। এই লোকেশনটা হচ্ছে 54/36 কুদালালগড় পেরুমল, কোয়েল সাউথ, মাডা স্ট্রিট, পেরিয়ার, মাদুরাই মেইন, মাদুরাই, তামিলনাড়ু 625001। আর এই হোটেল থেকে মীনাক্ষী দেবীর মন্দির ঠিক 2 কিলোমিটার। যারা এই মাদুরাই শহরে খুব সস্তায় একটা ভালো মানের হোটেল খুঁজছেন তাদের জন্য আদর্শ হোটেল এই লক্ষ্মী হোটেল। এই লক্ষ্মী হোটেলটা এত বড় ছিল যে আমার পক্ষে এর ভেতরের রিভিউ করা, ভেতরে কন্ডিশন কীরকম দেখানো সম্ভব হয়নি। আউটসাইড থেকে কিছুটা ভিডিও করেছিলাম আর রিসেপশনে কিছুটা ভিডিও করেছিলাম, সেটা এখন তুলে ধরছি। এখানে কার পার্কিংয়েরও একটা জায়গা আছে দেখতে পাচ্ছ, অর্থাৎ যারা 4 চাকায় আসবে তারা কিন্তু 4 চাকা এখানে রাখতে পারবে। 4 চাকা রাখার এখানে কিন্তু ব্যবস্থা করা আছে। 2 থেকে 3টে 4 চাকা আরামসে ঢুকে যাবে। যদি ছোট 4 চাকা হয় তাহলে খানচারের 4 চাকা এখানে আরামসে রাখা যেতে পারে। আর পাশেই হচ্ছে রিসেপশন, হোটেল লক্ষ্মী হোটেলের রিসেপশন। এতক্ষণ যে হোটেলের আউটসাইডে ভিডিও দেখালাম এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহর অবস্থিত লক্ষ্মী হোটেলের ভিডিও। আর এই হোটেলটায় আজকে রাতটা আমরা থাকবো, কাল সকালে আমি যাচ্ছি রামেশ্বরম। হোটেলে পৌঁছেই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মাদুরাইয়ের বিখ্যাত
মীনাক্ষী মন্দির দর্শন করতে। বেশ কিছুক্ষণ অটো জার্নি করে আমি শেষ পর্যন্ত এসে পৌঁছেছিলাম তামিলনাড়ু রাজ্যের এই মীনাক্ষী মন্দির চত্বরে। মীনাক্ষী মন্দিরটি ঐতিহাসিক মাদুরাই শহরের কেন্দ্রস্থলে ভাইগাই নদীর প্রায় 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি রাজ্যের রাজধানী চেন্নাই থেকে প্রায় 460 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মন্দির কমপ্লেক্সটি একটি সড়ক নেটওয়ার্ক, একটি প্রধান রেলওয়ে জংশন এবং একটি বিমানবন্দরের কাছে দৈনিক পরিষেবাগুলির সাথে ভালোভাবে সংযুক্ত। শহরের রাস্তাগুলি মন্দির কমপ্লেক্সের সঙ্গে খুব ভালোভাবে সংযুক্ত এবং প্রধান রিং রোডগুলি শহরের জন্য একটি কেন্দ্রীভূত প্যাটার্ন তৈরি করে। মাদুরাই হল রাজ্যের অনেকগুলি মন্দির শহরগুলির মধ্যে একটি, যেটির নামকরণ করা হয়েছে একটি বিশেষ জাতের গাছ বা গুল্ম এবং একই ধরনের গাছ বা গুল্ম যা প্রধান দেবতাকে আশ্রয় দেয় সেই দেবতার নাম অনুসারে। এই অঞ্চলটি আগে কদম্ব বনে আচ্ছাদিত ছিল বলে মনে করা হয়, তাই এই অঞ্চলটি কদম্ব বনম নামেও এখানে পরিচিতি লাভ করেছে। আমি এখন আছি সেই তামিলনাড়ু রাজ্যের বিখ্যাত মীনাক্ষী মন্দিরের সামনে। সন্ধ্যাবেলায় গিয়েছিলাম সেখানে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে প্রচণ্ড বৃষ্টি চলে আসাতে আমাকে আবার হোটেলে ফিরে আসতে হয়েছিল। আমি পরদিন সকালবেলা বেরিয়েছিলাম এই মাদুরাই শহরে কিছু সাইট সিন করবো বলে, আর সেই উদ্দেশ্য নিয়ে আমি প্রথমে চলে এসেছিলাম এই মীনাক্ষী মন্দিরে। এই মীনাক্ষী মন্দির সমেত আরও 2-3টে সাইট সিনের ভিডিও করেছিলাম। দেখতে পাচ্ছ সকালবেলা আবার আমি চলে এসেছি এই মীনাক্ষী মন্দিরে। দেখাচ্ছি মীনাক্ষী মন্দির সমেত আরও 2-3টে সাইট সিনের ভিডিও আমার চ্যানেলে। আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর 2023। এখন এই মুহূর্তে আমি আছি মাদুরাই শহরের মীনাক্ষী মন্দিরে। দেখতে পাচ্ছ আমার পেছনে আছে সেই বিখ্যাত মাদুরাই শহরে অবস্থিত মীনাক্ষী টেম্পল, যেটা আমি আজকে এসেছি দর্শন করব বলে। ভেতরে ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ভিডিওগ্রাফি ভেতরে অ্যালাউ নেই, তাই বাইরে থেকে ভিডিওটা করছি। দেবী মীনাক্ষী হলেন এই মীনাক্ষী মন্দিরের প্রধান দেবতা। তামিল গ্রন্থ তিরুভিলাইয়তার পুরাণাম অনুসারে রাজা মালয়দাস পাণ্ডু এবং তার স্ত্রী কাঞ্চনমালাই একটি পুত্রের জন্য একটি যজ্ঞ করেছিলেন। পরিবর্তে আগুন থেকে একটি কন্যার জন্ম হয়েছিল, যার বয়স তখনই ছিল 3 বছর এবং তার 3টি স্তন ছিল। এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মালয়দাস পাণ্ডু এবং তার স্ত্রী কাঞ্চনমালাই শিবের দ্বারস্থ হয়েছিলেন। শিব তখন তাদের বলেছিলেন তারা যেন তাদের সন্তানকে পুত্রের চোখে দেখেন এবং যখন সে তার স্বামীর সাথে দেখা করবে তখন সে তার 3য় স্তন হারাবে। এ কথা শোনা মাত্র রাজা মালয়দাস পাণ্ডু এবং তার স্ত্রী কাঞ্চনমালাই তাদের মেয়ে যতদিন বিবাহ সম্পন্ন না হয়েছিল ততদিন পর্যন্ত তারা শিবের উপদেশ মেনে চলেছিল এবং মেয়েটি যখন বড় হয়েছিল রাজা তখন তাকে উত্তরাধিকার হিসেবে মুকুট দিয়েছিলেন। তারপর সেই মেয়েটি যখন শিবের সাথে দেখা করেন তখন তার কথা সত্য হয়, সে তার আসল রূপ মীনাক্ষী ধারণ করে। হারম্যানের মতে এটি দক্ষিণ ভারতের মাতৃতান্ত্রিক ঐতিহ্য এবং আঞ্চলিক বিশ্বাসকে প্রতিফলিত করতে পারে যে আধ্যাত্মিক ক্ষমতা মহিলাদের সাথে থাকে। দেবতারা তাদের স্ত্রীর কথা শোনেন এবং রাজ্যের ভাগ্য মহিলাদের সাথেই বিশ্রাম নেয়। আবার এদিকে সুশান বেলির মতে মীনাক্ষীর প্রতি শ্রদ্ধা হিন্দু দেবী ঐতিহ্যের একটি অংশ, যা হিন্দু সমাজের সাথে একীভূত হয়, যেখানে নারী হলো সামাজিক সম্পর্কের ব্যবস্থার লিঞ্চপিন। মীনাক্ষী এবং শিবের বিবাহ একটি দুর্দান্ত অনুষ্ঠান ছিল, যেখানে সমস্ত দেবতা, দেবী এবং জীব জড়ো হয়েছিলেন। বিষ্ণুকে পুরাণ শাস্ত্র অনুসারে এখানে মীনাক্ষী ভাই বলে মনে করা হয়। তো বন্ধুরা, এই ছিল তামিলনাড়ু রাজ্যের মীনাক্ষী মন্দির সম্পর্কে কিছু পৌরাণিক তথ্য যা আমি জানালাম একটু আগে। তো এই মন্দিরের ভেতরে আমি ঢুকতে পারিনি, কারণ এখানে প্রচণ্ড রেস্ট্রিকশন ছিল। মন্দিরের ভেতরে ঢুকে ভিডিও করা ইম্পসিবল ছিল আমার পক্ষে, তাই বাইরে থেকে যতটা পেরেছিলাম ভিডিও করেছিলাম। আমি গতকাল সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি চলে আসাতে আমাকে ফিরে আসতে হয়েছিল, তাই সকালবেলা আবার বেরিয়েছিলাম কিছু সাইট সিন করবো বলে। আর প্রথমেই চলে এসেছিলাম এই মীনাক্ষী দেবীর মন্দিরে। এই মীনাক্ষী মন্দির দেখে
আমি চলে গিয়েছিলাম মাদুরাই শহরের আর একটা খুব সুন্দর মন্দিরে, যার নাম হচ্ছে মারিয়াম্মান টেম্পল। কিন্তু সেখানে আমাকে ভেতরে ভিডিও করতে দেয়নি, বাইরে থেকে কিছুটা ভিডিও করেছিলাম। আর এই মারিয়াম্মান টেম্পলের পাশেই ছিল আরেকটা খুব সুন্দর মন্দির, যার নাম হচ্ছে মুক্তেশ্বর মন্দির। সেই মন্দিরের ভিডিও দেখাবো আজকে পর্বে। তারপর দেখেছিলাম এই মাদুরাই শহরের বিশ্বনাথ কাশী টেম্পল, খুব ছোট্ট একটা মন্দির। আর তারপর গিয়েছিলাম গান্ধী মিউজিয়াম এবং সবশেষে গিয়েছিলাম তিরুমালা নায়ক রাজপ্রাসাদে। এখন এই মুহূর্তে আমি আছি মাদুরাই সে বিখ্যাত মীনাক্ষী টেম্পলের সামনে। মাদুরাই সাইট সিন করতে বেরিয়েছি সকালবেলায়, জানি না কতগুলো করতে পারবো। আমাকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রামেশ্বরম বেরিয়ে যাচ্ছি। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে দেখি কতগুলো পারি। মীনাক্ষী টেম্পল বা মীনাক্ষী মন্দির দিয়ে আমার সাইট সিন শুরু করেছি। তো মীনাক্ষী মন্দির সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদের ইনফরমেশন আমি দিয়ে রাখছি। সেটা হচ্ছে আরুলমিগু মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির ওরফে আরুলমিগু মীনাক্ষী আম্মান থিরুক্কোভিল হলো ভারতের তামিলনাড়ু রাজ্যে মাদুরাইয়ের মন্দিরনগরে ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত একটি ঐতিহাসিক হিন্দু মন্দির। এটি দেবী মীনাক্ষী শক্তির একটি রূপ এবং তার সহধর্মিণী সুন্দরেশ্বর শিবের একটি রূপকে উৎসর্গ করা হয়েছিল। মন্দিরটি তামিল সঙ্গম সাহিত্যে উল্লেখিত প্রাচীন মন্দির শহর মাদুরাইয়ের কেন্দ্রস্থলে, যেখানে 6ষ্ঠ শতাব্দীর শ্রী গ্রন্থে দেবী মন্দিরের উল্লেখ রয়েছে। এই মন্দিরটি প্যান্ডালপেট্টা স্থলামগুলির মধ্যে একটি, যেটি 275টি শিব মন্দির, যা 6 থেকে 9ম শতাব্দীর তামিল সাইবা নয়নারদের শ্লোকগুলিতে সম্মানিত করা হয়েছিল। তো এই ছিল মীনাক্ষী মন্দির সম্পর্কে কিছু তথ্য, যেটা তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে অবস্থিত এই মীনাক্ষী টেম্পল। এখন সেই মন্দিরের সামনে আছি। আর এই মীনাক্ষী টেম্পল দিয়ে আমি আজকে মাদুরাই শহরে মোটামুটি 3-4টে সাইট সিন ঠিক করেছি। তো সেই সাইট সিন করতে বেরিয়েছি। তো সেই সাইট সিন করার উদ্দেশ্য নিয়ে প্রথমে এসেছি মীনাক্ষী টেম্পলে। আর কিছুদিনের মধ্যে নিয়ে আসবো মাদুরাই শহরের এই বিখ্যাত মন্দির মীনাক্ষী টেম্পলের যাবতীয় ভিডিও। থ্যাংক ইউ। এই মুহূর্তে মাদুরাই শহরের মীনাক্ষী মন্দির থেকে আমি কমলাদিত্য ব্যানার্জি, সিটি লাইভ স্ট্রিমিং চ্যানেলের তরফ থেকে। नजरिया लागे नहीं कहीं ओ नजर। মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী মন্দির দর্শন করে এবার আমি এগিয়ে চললাম মাদুরাইয়ের আরও দুটো বিখ্যাত মন্দির, মারিয়াম্মান টেম্পল এবং তার ঠিক পাশে অবস্থিত মুক্তেশ্বরা টেম্পল দর্শন করব বলে। আর এই মারিয়াম্মান টেম্পল আর মুক্তেশ্বর টেম্পল ঠিক পাশাপাশি অবস্থিত। আর এই দুটো মন্দির দেখতে যাওয়ার পথেই পড়েছিল মাদুরাইয়ের একটা খুব ছোট্ট মন্দির, যার নাম হচ্ছে মাদুরাইয়ের বিশ্বনাথ কাশী মন্দির। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন চলে এসেছি মাদুরাইয়ের একটা ছোট্ট মন্দিরে, নাম হচ্ছে মাদুরাইয়ের বিশ্বনাথ কাশী মন্দির। এই মন্দির সম্পর্কে দুটো কথা তোমাদের বলে রাখি। এই মন্দিরটি মাদুরাই মীনাক্ষী আম্মান মন্দিরের নিয়ন্ত্রণে। আর এই মন্দিরটি মাদুরাইয়ের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। মাদুরাইয়ের রাজারা তাদের গুরুদের সাহায্যে এবং সেই সময় বসবাসকারী সাধুদের আশীর্বাদে এই মন্দিরটি তৈরি করেছিলেন। আর এই মন্দিরে পুজো করা বারাণসীতে ভগবান কাশী বিশ্বনাথের পুজো করার সমান বলে মনে করা হয়। এই মন্দিরটি দেখতে বেশ রাজকীয়, কিন্তু খুব বড় জায়গা নয়, কিন্তু আকর্ষণ এখানে কিন্তু অনেক বড়। এটি আসলে একটি ছোট শিব মন্দির এবং মাদুরাই শহরের এটি কাশী বিশ্বনাথের একটি সুন্দর মন্দির। মাদুরাইতে থাকার সময় ইচ্ছা করলে যে কেউ এই মন্দিরটি দেখতে পারেন।
তবে ইচ্ছে করলে পরিদর্শন নাও করতে পারেন। এখন এই মুহূর্তে আমি আছি মাদুরাইয়ের বিশ্বনাথ কাশী টেম্পেলে। এটা একটা ছোটো মন্দির। মাদুরাই সাইট সিন করতে বেরিয়েছি, প্রথমে মীনাক্ষী মন্দির দর্শন করে চলেছি আমার পরবর্তী একটা সাইট সিন করতে। যাওয়ার পথে এই রাস্তার ধারে এই মন্দিরটা দেখতে পেয়েছি, খুব সুন্দর একটা মন্দির, এটা বিশ্বনাথ কাশী মন্দির। তো এই মন্দির সম্পর্কে ডিটেলস আমি তথ্য কিছু জানি না। আমি কিছুদিনের মধ্যে এটা কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে আমি এই মন্দিরে ভিডিও তুলে আনবো এবং যাবতীয় ইনফরমেশান, যাবতীয় তথ্য আমি পরে সেটা আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো। এখন এই মুহূর্তে আমি চলেছি মাদুরাইয়ের কিছু সাইট সিন দর্শন করবো বলে এখন এই মুহূর্তে আছি এই মন্দিরের সামনে। ছোট্ট একটা মন্দির, খুব সুন্দর মন্দির। আর সকালবেলা বেরিয়েছি, দেখাচ্ছি তোমাদের একদম মাদুরাই থেকে ছোটো বড়ো মিলিয়ে যতগুলো মন্দির পারি আমি ভিডিও করে আমি আমার চ্যানেলে দেখাচ্ছি। আমি এই মুহূর্তে কমলাতে ব্যানার্জি, বিশ্বনাথ কাশী মন্দির থেকে মাদুরাই। মাদুরাইয়ের বিশ্বনাথ কাশী মন্দির দর্শন করে এবার আমি এগিয়ে চললাম মাদুরাইয়ের আরও দুটো সুন্দর মন্দির দেখব বলে। আর সেই দুটো মন্দির হচ্ছে, একটা হচ্ছে মারিয়াম্মান টেম্পেল, আর এই মারিয়াম্মান টেম্পেলের পাশেই অবস্থিত মাদুরাইয়ের একটা খুব সুন্দর মন্দির মুক্তেশ্বরা টেম্পেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন চলে এসেছি মাদুরাইয়ের সেই বিখ্যাত একটা খুব সুন্দর মন্দিরে, যেটার নাম হচ্ছে ভান্দিউর মারিয়াম্মান টেপ্পাকুলাম মন্দির। আর এই মন্দিরটার একটা পার্ট ঠিক রাস্তার উপরেই অবস্থিত বাঁ দিকে, আর একটা পার্ট যেটা মেইন পার্ট সেটা একটা পুকুরের মাঝখানে অবস্থিত। আর এই দুটো পার্ট মিলিয়ে কিন্তু এই গোটা মন্দিরটা গঠিত হয়েছে। এখন আমি ঢুকবো রাস্তার উপরে, ঠিক মন্দিরের যে অংশটা আছে, অর্থাৎ যে মন্দিরে পুজো আর্চা হয়ে থাকে এবং ভক্তদের সমাগম হয়, সেই মন্দিরটার ঠিক মূল দরজার সামনে আমি এখন চলে এসেছি। এই মন্দিরের ভেতর ঢুকেছিলাম, কিন্তু এই মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল, তাই বাইরে থেকে যেটুকু ভিডিও করতে পেরেছিলাম সেটা এখন তুলে ধরছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। একদম মন্দিরের মূল চত্বরের ভেতর চলে এসেছি আমি এখন। এটি হচ্ছে ভান্দিউর মারিয়াম্মান টেম্পেল, মাদুরাই শহরে অবস্থিত। এর যে অংশটা রাস্তার উপরে একদম অবস্থিত। আর এরপর এই মন্দিরটা দর্শন করে আমি তোমাদের দেখাবো ঠিক পুকুরের মাঝখানে এই মন্দিরের আরেকটা অংশ, যেটা যে জলাশয়টাকে বলা হয় ট্যাঙ্ক, এবং সে ট্যাঙ্কের যে মূল যে জল সেটা এসছে এই মাদুরাই শহরের ভাইগাই নদী বলে একটা নদী আছে, সেই নদী থেকে এই পুকুরটা তৈরি হয়েছে। আর ঠিক সেই পুকুরের মাঝখানে রয়েছে এই ভান্দিউর মারিয়াম্মান টেম্পেলের আরেকটা অংশ। আর তার ঠিক পাশেই আছে আরেকটা খুব সুন্দর মন্দির, যেটা নাম হচ্ছে মুক্তেশ্বরা টেম্পেল। তো এখন তোমাদের দেখাচ্ছি মাদুরাই শহর থেকে মাদুরাইয়ের একটা বিখ্যাত মন্দিরের ভেতরের কিছু অংশের ভিডিও, যার নাম হচ্ছে ভান্দিউর মারিয়াম্মান টেম্পেল। এখন এই মুহূর্তে আমি আছি মাদুরাইয়ের আরেকটা খুব সুন্দর বিখ্যাত মন্দিরের সামনে। আচ্ছা, এই মন্দিরটার নাম হচ্ছে আরিয়াপ্পান মন্দির। এটা মাদুরাই যে মীনাক্ষী মন্দির আছে, মীনাক্ষী মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরের সম্পর্কে কিছু তথ্য ইনফরমেশন আমি দিয়ে রাখছি। সেটা হচ্ছে মাদুরাইতে দেখার জন্য একটি জনপ্রিয় স্থান ভান্দিউর মারিয়াম্মান টেপ্পাকুলাম। ভান্দিউর মারিয়াম্মান মন্দিরের সাথে যুক্ত এই খুব সুন্দর মন্দিরটি মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। মাঝখানে একটি মানবসৃষ্ট দ্বীপসহ একটি মন্দির পুকুর কমপ্লেক্সে রয়েছে। এটি প্রাথমিকভাবে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়। মাদুরাইয়ের বিখ্যাত মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই ভান্দিউর মারিয়াম্মান টেপ্পাকুলাম মন্দিরটি। এই মন্দিরটি ভক্তদেরও আকর্ষণ করে। প্রতি বছর এই মন্দির দেখতে লক্ষ লক্ষ ভক্তদের এই মন্দিরে আগমন হয়ে থাকে। শুধুমাত্র তামিলনাড়ুতে নয়, সমগ্র দক্ষিণ ভারতের যত বৃহত্তম মন্দির ট্যাঙ্ক রয়েছে, সমস্ত মন্দির ট্যাঙ্কগুলির মধ্যে এটি একটি অন্যতম মন্দির হিসেবে এখানে পরিচিতি লাভ করেছে। বিশাল বড় একটা জলাশয়ের মাঝখানে, বা যেটাকে ইংরেজিতে বলা হয় ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের যে জল সেটা ভাইগাই নদী থেকে এসে এই জলাশয়ে বা ট্যাঙ্কে মিশেছে। আর ঠিক এই পুকুরটির মাঝখানেই এই মন্দিরটি অবস্থিত।
ভান্দিউর মারিয়াম্মান মন্দিরটি বিশ্ববিখ্যাত মীনাক্ষী মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মাদুরাইয়ের পূর্বে ভাইগাই নদীর কাছে অবস্থিত। যদিও মারিয়াম্মান মন্দিরটি হলো এখানে প্রধান মন্দির। মন্দিরটিতে পিপুল গাছের পাশে দেবী পেচি আম্মান এবং ভগবান গণেশও রয়েছে। এটি একটি প্রাচীন মন্দির যা 2000 বছরের পুরনো। এখানকার মূল ভার হলো মারিয়াম্মান এবং পবিত্র জল হলো থেপ্পাকুলাম। এই হচ্ছে সেই মারিয়াম্মান টেম্পেলের বিখ্যাত পুকুর বা বিখ্যাত জলাশয়, যেটার ধারে এই মারিয়াম্মান মন্দিরটি অবস্থিত। এটা মাদুরাই মীনাক্ষী মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। ভান্দিউর মারিয়াম্মান থেপ্পাকুলাম মন্দিরটি 1646 সালে থিরুমালাই নায়ক দ্বারা নির্মিত করা হয়েছিল। পুকুরের একদম কেন্দ্রে ভগবান গণেশের একটি মূর্তি রয়েছে, যা পুকুরের একদম মাঝখানের একটি স্থলভাগে স্থাপন করা হয়েছে। কিংবদন্তি অনুসারে স্থানটি পাওয়া গিয়েছিল যখন থিরুমালাই নায়কার মহল নির্মাণের জন্য ইট তৈরির জন্য মাটি খনন করা হয়েছিল এবং পরে স্থানটি একটি পুকুরে বা ট্যাঙ্কে রূপান্তরিত করা হয়েছিল এবং তখন এই ট্যাঙ্কটি ভগবান গণেশকে উৎসর্গ করা হয়েছিল। এটি মীনাক্ষী মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত 16 একরের একটি বিশাল ট্যাঙ্ক। আক্ষরিক অর্থে থেপ্পাকুলাম মানে হলো মন্দিরের পুকুর, যা প্রধানত ভক্তিমূলক উৎসবের জন্য ব্যবহৃত হয়। ট্যাঙ্কটি ভূগর্ভস্থ চ্যানেলগুলির একটি উদ্ভাবনী ব্যবস্থার মাধ্যমে ভাইগাই নদীর সাথে সংযুক্ত রয়েছে। এর চারপাশে গ্রানাইট দিয়ে তৈরি মোট 12টি লম্বা ধাপ রয়েছে। ট্যাঙ্কের ঠিক মাঝখানে মাইয়া মণ্ডপম বা যেটা বলা হয় কেন্দ্রীয় মণ্ডপম নামে একটি মণ্ডপম রয়েছে, যেখানে ভগবান গণেশের একটি মন্দির এবং একটি সুন্দর বাগান রয়েছে। এখানে প্রতি বছর থেপ্পোৎসবম নামক একটা ফ্লোট ফেস্টিভ্যাল হয়ে থাকে, যেটা মারিয়াম্মান টেপ্পাকুলাম ফ্লোট উৎসব উদযাপনের জন্য এখানে বিখ্যাত এবং এটি প্রতি বছর তামিল জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পালিত হয়। এখানে রাজা তিরুমালাই নায়কের জন্মস্মরণে এই পুকুরের উপর ভাসমান উৎসব পালন করা হয়ে থাকে। উৎসবগুলি একটি পূর্ণিমা রাতে সঞ্চালিত হয় এবং মন্দিরটি সম্পূর্ণরূপে আলোতে সাজানো হয়, আর সেই আলোয় এই পুকুরের জল রঙিন হয়ে ওঠে। মীনাক্ষী মন্দিরের দেবী মীনাক্ষী এবং ভগবান সুন্দেশ্বরের মূর্তিগুলি রঙিন জলে ভাসতে ভাসতে ট্যাঙ্কে নেমে আসে, আর তখন এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। ভারত জুড়ে তীর্থযাত্রীরা উৎসবে অংশ নিতে তখন এই মাদুরাই শহরে এসে থাকে। এই মুহূর্তে আমি এখন আছি মাদুরাইয়ের বিখ্যাত একটা সুন্দর মন্দিরের সামনে, মারিয়াম্মান মন্দির বা মারিয়াম্মান টেম্পেল। আর এই মন্দির সম্পর্কে কিছু তথ্য বা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখছি। মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির থেকে এই মন্দিরটা মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। আর মাদুরাইতে দেখার জন্য একটি জনপ্রিয় স্থান ভান্দিউর মারিয়াম্মান টেপ্পাকুলাম ভান্দিউর মারিয়াম্মান মন্দিরের সাথে যুক্ত, অর্থাৎ এখানে দুটো মন্দির আছে। একটা দেখতে পাচ্ছ জলাশয়ের মধ্যে আছে, আর একটা রাস্তার ধারে আছে। আর এই দুটো মন্দিরকে যুক্ত করেছে মাঝখানের জলাশয়। আর এই দুটো মন্দিরে কিন্তু এই মাদুরাইয়ের একটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং জনপ্রিয় মন্দির। আর মাদুরাইতে এলে মাদুরাই মীনাক্ষী টেম্পেল যারা দেখবে তারা অবশ্যই এই মন্দিরে আসার চেষ্টা করবে। আর মাঝখানে একটি মানবসৃষ্ট দ্বীপ সহ একটি মন্দির পুকুর কমপ্লেক্সকে যুক্ত করেছে, অর্থাৎ মাঝখানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা কিন্তু এই দুটো মন্দির কমপ্লেক্সকে যুক্ত করেছে এবং মেলবন্ধন ঘটিয়েছে। এটি প্রাথমিকভাবে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ এই দুটো মন্দিরই কিন্তু ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। আর বিখ্যাত মীনাক্ষী সুন্দেশ্বর মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই দুটো মন্দির। আর এটি ভক্তদের আকর্ষণ করে। যারা মীনাক্ষী মন্দির দর্শন করতে আসে তারা কিন্তু এই মন্দিরটা দর্শন না করে যায় না। শুধুমাত্র তামিলনাড়ুতে নয়, দক্ষিণ ভারতের বৃহত্তম মন্দির ট্যাঙ্কগুলির মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে এখানে বিবেচিত হয়েছে। আর এই মন্দিরের ট্যাঙ্কগুলি ভাইগাই নদী থেকে জল গ্রহণ করে, অর্থাৎ এখানে যে ট্যাঙ্কগুলো আছে সেই ট্যাঙ্কগুলোতে যে ভাইগাই এখানে কাছে যে ভাইগাই নদী আছে, সে ভাইগাই নদী থেকে জল সংগ্রহ করে এই ট্যাঙ্কগুলো ভর্তি করা হয় এবং এই ট্যাঙ্কগুলো জল দিয়ে মন্দিরের বিভিন্ন কার্য এখানে সম্পন্ন হয়। তো এখন এই মুহূর্তে আছি আমি মাদুরাই শহরে অবস্থিত মারিয়াম্মান টেম্পেলে, যেটা একটা জলাশয়ের মধ্যে অবস্থিত। দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে, আর একটা আমি দেখালাম রাস্তার ধারে অবস্থিত। আর এই দুটো মন্দিরকে যুক্ত করেছে এই বিখ্যাত জলাশয়।
আমি কমলাদিত্য ব্যানার্জি, এখন মাদুরাইয়ের মারিয়াম্মান টেম্পল থেকে। ধন্যবাদ। মাদুরাইয়ের মারিয়াম্মান মন্দির মাদুরাই জনগণের হৃদয়ে একটি পৃথক স্থান ধারণ করেন, কারণ দেবীর শক্তির কোনো সীমা নেই এবং তাকে মাদুরাইয়ের প্রহরী হিসেবে বিবেচনা করা হয়। মারিয়াম্মানের উপাসনা ছাড়া এদেশে আর কিছুই শুরু হয় না। যাদের চোখের ব্যথা, গুটি বসন্ত, সন্তানের বর এবং বিবাহ কামনা রয়েছে, তারা তাদের দুর্ভাগ্য থেকে এখানে এলে মুক্তি পাবেন। এই মন্দিরের অভিষেক জলে অনেক জাদুকরী ক্ষমতা রয়েছে এবং এটি স্মল পক্স, চিকেন পক্স এবং চোখের সমস্যা নিরাময় করতে পারে। এছাড়াও চর্মরোগে আক্রান্ত ব্যক্তিরা দেবীকে নুন মরিচ এখানে এলে নিবেদন করেন। শুক্র এবং মঙ্গলবার ভক্তরা উন্নত জীবন এবং ভাগ্যের জন্য তক্তা বরাবর লেবুর প্রদীপ জ্বালান। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন চলে এসেছি মারিয়াম্মান টেম্পলের ঠিক পাশেই অবস্থিত একটা খুব সুন্দর মন্দিরে, যার নাম হচ্ছে মুক্তেশ্বর টেম্পল। এই মন্দিরে আমি ভেতরে ঢুকেছিলাম এবং কিছু অংশের ভিডিও করেছিলাম, সেটা তুলে ধরছি এখন কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। মারিয়াম্মান টেম্পলের ঠিক পাশেই অবস্থিত এই খুব সুন্দর মন্দিরটা, যার নাম হচ্ছে মুক্তেশ্বর টেম্পল। অর্থাৎ আপনারা যারা মাদুরাই শহরে আসবেন, এখানে এলে কিন্তু মুক্তেশ্বর টেম্পল এবং মারিয়াম্মান টেম্পল এই দুটো মন্দির কিন্তু একসঙ্গে দেখতে পাবেন। এখন আপনাদের দেখাচ্ছি মাদুরাই থেকে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে মুক্তেশ্বর মন্দিরের বাইরের এবং ভেতরের কিছু অংশের ভিডিও। মুক্তেশ্বর মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা তামিলনাড়ুর মাদুরাই জেলার মাদুরাই শহরে অবস্থিত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির। মন্দিরটিকে ইরাবধেশ্বর মন্দিরও বলা হয়। মন্দিরটি ভান্দিউরে ভাইগাই নদীর দক্ষিণে অবস্থিত। এই মন্দিরটি মাদুরাইয়ের বিখ্যাত টেপ্পাকুলাম এলাকার কাছে অবস্থিত। মন্দিরটি মাদুরাইয়ের পঞ্চভূত স্থানমগুলির মধ্যে একটি। এই মন্দিরটি মাদুরাই জেলার বায়ুস্থানাম। বিখ্যাত শ্রী মীনাক্ষী মন্দির নির্মাণের সময় এই স্থান থেকে নির্মাণের জন্য বালি নেওয়া হয়েছিল এবং পরে তা জলের ট্যাঙ্কিতে বা জলের পুকুরে রূপান্তরিত হয়। আর এই পুকুরটির পশ্চিম দিকে মুক্তেশ্বর মন্দিরটি অবস্থিত। এই মুক্তেশ্বর মন্দিরটি টেপ্পাকুলাম বাসস্টপ থেকে প্রায় 600 মিটার, ভান্দিউর মারিয়াম্মান মন্দির থেকে 400 মিটার, মীনাক্ষী আম্মান মন্দির থেকে 3.5 কিলোমিটার, কুডাল আজাগার মন্দির থেকে 5 কিলোমিটার, পেরিয়ার বাসস্ট্যান্ড থেকে 5 কিলোমিটার, বুট হাউব টেম্পল থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। মাদুরাই রেলওয়ে জংশন থেকে 6 কিলোমিটার, থিরুপারকুড্রম থেকে 12 কিলোমিটার এবং মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি মাদুরাইয়ের বিখ্যাত টেপ্পাকুলাম এলাকার কাছে অবস্থিত। টেপ্পাকুলাম মাদুরাইয়ের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। ট্যাঙ্কের বা পুকুরের পশ্চিম দিকে এই মুক্তেশ্বর মন্দিরটি অবস্থিত। পেরিয়ার বাসস্ট্যান্ড এবং মাথুথাভানি বাসস্ট্যান্ড থেকে এখানে আসার টাউন বাস পাওয়া যায়। মাদুরাইয়ের পঞ্চভূত মন্দিরগুলির মধ্যে মুক্তেশ্বর মন্দির বায়ুকে প্রতিনিধিত্ব করে। পঞ্চভূত হল বায়ু, আগুন, জল, পৃথিবী এবং মহাকাশ, যা দিয়ে এই মহাবিশ্ব তৈরি হয়েছে। আর এই মন্দিরটি সূর্য দ্বারা পুজো করা মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরের মধ্যে মাত্র একটি বহিঃপ্রকারম আছে। গর্ভগৃহে যাওয়ার জন্য মণ্ডপটি সবচেয়ে বড়। সভাপতিত্বকারী দেবতাকে বলা হয় মুক্তেশ্বর। এটি লক্ষণীয় যে সূর্যের রশ্মিগুলি মার্চ মাসের 10-11 থেকে 22-23 তারিখ পর্যন্ত এবং আবার 18 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে প্রধান দেবতা মুক্তেশ্বরের ওপর এখানে পড়ে এবং এই রশ্মিগুলি প্রতিদিন প্রায় 20 মিনিটের জন্য থাকে। যেহেতু সূর্য স্বয়ং তার রশ্মি দিয়ে এখানে ভগবান মুক্তেশ্বরের চরণে তার রশ্মি ঢেলে উপাসনা করেন, তাই এই মাদুরাই শহরে এই মুক্তেশ্বর মন্দির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির হিসেবে বিবেচিত হয়। এবং এটাও বিশ্বাস করা হয় যে ভগবান মুক্তেশ্বরের কাছে যে সমস্ত ভক্তরা এসে প্রার্থনা করেন, তারা তাদের বিভিন্ন গ্রহের বিরূপ থেকে মুক্তি পান। এই মন্দিরের গায়ে ঋষিদের তপস্যার দৃশ্য ছাড়াও মন্দিরের স্তম্ভে ভগবান শিবের তিরু ভিলয় দল বা অলৌকিক কাজ খুব সুন্দরভাবে ভাস্কর্য করা হয়েছে। এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের রূপের সমন্বয়ে এক বদ্ধ মূর্তি রয়েছে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন মাদুরাই মুক্তেশ্বর মন্দির সম্পর্কে। আমি গিয়েছিলাম সেখানে আর তুলে নিয়ে এসেছিলাম এই মন্দিরের কিছু অংশের ভিডিও, আর সেটাই তুলে ধরলাম আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে।
এখন এই মুহূর্তে আছি আমি মাদুরাই শহরে অবস্থিত একটা খুব সুন্দর মন্দিরের সামনে। মন্দিরটার নাম হচ্ছে মুক্তেশ্বর মন্দির বা মুক্তেশ্বর টেম্পল। মুক্তেশ্বর মন্দির হলো একটি হিন্দু মন্দির যা তামিলনাড়ুর মাদুরাই জেলার মাদুরাই শহরে অবস্থিত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত করা হয়েছে। মন্দিরটিকে ইয়াবধেশ্বর মন্দিরও বলা হয়। মন্দিরটি ভান্দিউরে হাইগাই নদীর দক্ষিণে অবস্থিত। এই মন্দিরটি মাদুরাইয়ের বিখ্যাত তেপ্পাকুলাম এলাকার কাছে অবস্থিত। মন্দিরটি মাদুরাইয়ের পঞ্চভূত স্থলমগুলির মধ্যে একটি। এই মন্দিরটি মাদুরাই জেলার বায়ুস্থানাম। আর বিখ্যাত শ্রী মীনাক্ষী মন্দির নির্মাণের সময় এই স্থান থেকে নির্মাণের জন্য বালি নেওয়া হয়েছিল, পরে তা জলের ট্যাঙ্কিতে রূপান্তরিত করা হয়। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই মুক্তেশ্বর মন্দির সম্পর্কে, যেটা মীনাক্ষী মন্দির থেকে ঠিক 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখন এই মুহূর্তে আমি আছি মাদুরাইয়ের মুক্তেশ্বর মন্দিরে। কিছুদিনের মধ্যে নিয়ে আসবো এটি লাইভ স্ট্রিম চ্যানেলে এই মন্দিরের ভিডিও। থ্যাংক ইউ। মুক্তেশ্বর মন্দির দর্শন শেষ। এবার আমি চলেছি মাদুরাইয়ের আরেকটা বিখ্যাত সাইট সিন থিরুমালাই নায়ক প্যালেস দেখব বলে। তো আমি যখন মুক্তেশ্বর মন্দির দর্শন করছিলাম তখন আমাদের ট্যুরিং ম্যানেজারের হঠাৎ ফোন আসে এবং আমাকে তাড়াতাড়ি চলে আসতে বলে, এবং আমাকে বলা হয় যে বাস ছেড়ে দেবে এবং তাড়াতাড়ি যেন চলে আসা হয়। তো আমি ওনাকে রিকোয়েস্ট করি যে আমার সময়টা যেন একটু বাড়ানো হয়, আধ ঘন্টা যাতে আমাকে সময় দেওয়া হয়। তো অনেক রিকোয়েস্ট করার পর উনি আমাকে আধ ঘন্টা মাত্র সময় দিয়েছিলেন। তো আমার হাতে পর্যাপ্ত সময় ছিল না, কারণ দেরি হলে বাস আমাকে ছেড়ে চলে যেত। তাই আমি এই থিরুমালাই নায়ক প্যালেসের ডিটেলস ভিডিও আমি কিছু করতে পারিনি, খুব তাড়াতাড়িতে ছিলাম। গিয়ে কয়েকটা কিছু ছবি তুলেই আমাকে চলে আসতে হয়েছিল, আর তাড়াহুড়োতে আমি কোনো সেই প্রাসাদের সম্পর্কে বক্তব্য রাখতে পারিনি। আর তারপর আমি চলে গিয়েছিলাম গান্ধী মিউজিয়ামে, সেখানেও সে একই অবস্থা হয়েছিল। তাড়াহুড়োতে আমি কোনো কিছু ভিডিও আমি করতে পারিনি, আমি জাস্ট কয়েকটা ছবি তুলেই আমাকে ফিরে আসতে হয়েছিল হোটেলে। এবং হোটেলে যখন আমি ফিরে এসেছিলাম আমাকে বেশ কড়া কথা শুনতে হয়েছিল ট্যুরিং ম্যানেজারের। তো যাই হোক, আমি আমার দেখা এই দুটো শেষ সাইট সিন যেটা ছিল ওই থিরুমালাই নায়ক প্যালেস এবং তারপর দেখেছিলাম গান্ধী মিউজিয়াম, এই দুটো মাদুরাই শহরের খুব গুরুত্বপূর্ণ সাইট সিন। তো সেটার কিছু অংশের আমি ছবি তুলে নিয়ে এসেছিলাম। তো এখন দেখতে চলেছি সেই থিরুমালাই নায়ক প্যালেস এবং তারপর গান্ধী মিউজিয়ামের কিছু অংশের ছবি এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন। তো যাচ্ছি সেখানে। থিরুমালাই নায়ক প্রাসাদ হল 1636 সালে মাদুরাইয়ের নায়ক রাজবংশের রাজা তিরুমালা নায়ক, যিনি 1623 থেকে 1659 সাল পর্যন্ত মাদুরাই শাসন করেছিলেন। ভারতের মাদুরাই শহরে নির্মিত এটি একটি 17তম শতাব্দীর প্রাসাদ এবং বিল্ডিং যা আজ দেখা যায়। এটি তখনকার সময়ে প্রধান প্রাসাদ ছিল যেখানে রাজা থাকতেন। মূল প্রাসাদ কমপ্লেক্সটি বর্তমান কাঠামোর চেয়ে 4 গুণ বড় ছিল। প্রাসাদটি তার ঊর্ধ্বতন সময়ে দক্ষিণের বিস্ময়গুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হতো। এই প্রাসাদটি মীনাক্ষী আম্মান মন্দিরের 2 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। মাদুরাইয়ের নায়করা 1545 থেকে 1740 সাল পর্যন্ত এই রাজ্য শাসন করেছিলেন এবং থিরুমালাই নায়ক 1623 থেকে 1659 সাল পর্যন্ত এই মাদুরাই এবং এর আশেপাশের বিভিন্ন ভবনের জন্য তাদের অন্যতম সেরা রাজা ছিলেন। 17 শতকে মাদুরাই রাজ্যে পর্তুগিজ, ডাচ এবং অন্যান্য ইউরোপীয়রা ব্যবসায়ী, ধর্মপ্রচারক এবং ভ্রমণকারী হিসেবে এখানে বসবাস করতেন। 400 বছরের ব্যবধানে ভবনগুলির অনেক অংশ যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাবের শিকার হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই প্রাসাদের কিছু কিছু অংশ পর্যাপ্তভাবে
মেরামত করা হয়েছিল। ব্রিটিশ রেকর্ড অনুসারে রাজা থিরুমালাই নায়কের নাতি তিরুচিরাপল্লীতে নিজের প্রাসাদ তৈরি করার জন্য এই প্রাসাদের সূক্ষ্ম কাঠামোর বেশিরভাগ অংশ ভেঙে ফেলেছিলেন এবং বেশিরভাগ অলংকার এবং কাঠের খোদাই সরিয়ে ফেলেছিলেন। কিন্তু কিছু গবেষক সেই ঘটনাটিকে অসম্ভব বলে মনে করেন এবং তারা মনে করেন যে প্রাসাদটি সম্ভবত স্থানীয় সম্প্রদায়ের দ্বারা নির্মাণ সামগ্রীর জন্য নোংরা করা হয়েছিল। যাই হোক, মাদ্রাজের গভর্নর লর্ড নেপিয়ার 1866 সাল থেকে 1872 সাল পর্যন্ত প্রাসাদটিকে আংশিকভাবে পুনরুদ্ধার করেছিলেন এবং পরবর্তী পুনরুদ্ধারের কাজগুলি বেশ কয়েক বছর আগে সম্পন্ন হয়েছিল। আজ এই প্রাসাদে আমরা ঢুকলে যেগুলো দেখতে পাই তার মধ্যে উল্লেখযোগ্য হলো এর প্রবেশদ্বার, প্রধান হল এবং নৃত্য হল। 1636 সালে নির্মিত মাদুরাইতে থিরুমালাই তার রাজধানীর একটি কেন্দ্রবিন্দু হিসেবে এই থিরুমালাই নায়ক প্রাসাদটিকে দক্ষিণ ভারতের অন্যতম প্রাসাদে পরিণত করতে চেয়েছিলেন। এই প্রাসাদের অভ্যন্তরটি অনেক ভারতীয় সমসাময়িককে ছাড়িয়ে গেছে। অভ্যন্তরটি সমৃদ্ধভাবে সজ্জিত করা হয় এবং এর বাইরের অংশটি আরও কঠোর শৈলীতে নির্মাণ করা হয়েছিল। স্থানীয় কিংবদন্তি বলে যে রাজা কমপ্লেক্সটি ডিজাইন করার জন্য একজন ইতালীয় স্থপতি নিয়োগ করেছিলেন এবং তাই কেউ দাবির ইতালীয় স্থাপত্যের জন্য এটিকে যোগ্য বলে মনে করেন। এই সময়কালে মাদুরাই পর্তুগিজ, ডাচ এবং অন্যান্য ইউরোপীয়দের সাথে ব্যবসায়ী, ধর্মপ্রচারক এবং ভ্রমণকারী পর্যটকদের সাথে একটি সমৃদ্ধ রাজ্য হিসেবে গণ্য হতো। এটি প্রাসাদের নকশার অনুপ্রেরণাকে প্রভাবিত করেছিল। অনেক তামিলনাড়ু সরকারি সংস্থা থিরুমালাই নায়ক প্রাসাদের স্থাপত্যকে ইন্দো সারাসেনিক স্থাপত্য বা দাবির স্থাপত্যের মতো বলে মনে করতেন। শিল্প ইতিহাসবিদরা যদিও এই প্রাসাদটিকে বিজয়নগর স্থাপত্য শৈলীর শেষের দিকের নায়িকা শৈলীর একটি অসামান্য উদাহরণ বলে মনে করেন। 1800 শতকের সময় এই প্রাসাদের অনেক অংশ এবং স্থাপত্য ভেঙে ফেলা হয়েছিল বা সংলগ্ন রাস্তায় বিল্ডিংগুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর এই মুহূর্তে যা অবশিষ্ট আছে তা হলো ঘেরা আদালত, যা স্বর্গবিলাস নামে পরিচিত, এবং কয়েকটি সংলগ্ন ভবন। স্বর্গবিলাসের দর্শক কক্ষটি প্রায় 12 মিটার উঁচু তোরণসহ একটি বিশাল হল। স্বর্গবিলাসমের কোর্টইয়ার্ডের পরিমাপ 75 মিটার বাই 50 মিটার এবং যা এটাকে ফুট হিসেবে ধরলে 246 ফুট বাই 160 ফুট। স্থাপত্যটি দেশীয় এবং ইসলামিক রূপের মিশ্রণ। তিরুমালাই নায়ক মহল তার বিশাল স্তম্ভের জন্য এখানে বিখ্যাত হয়ে আছে। প্রতিটা স্তম্ভের উচ্চতা 82 ফুট এবং এর প্রস্থ 19 ফুট। ঐতিহাসিকভাবে প্রাসাদটির পরিমাপ ছিল 5,54,000 বর্গফুট। তো বন্ধুরা, এই ছিল মাদুরাই শহরে অবস্থিত তিরুমালাই নায়ক প্রাসাদের কিছু ঐতিহাসিক তথ্য যা আমি তুলে ধরলাম। আমি গিয়েছিলাম সেখানে, কিন্তু সময়ের অভাবে আমি সেখানকার কোনো ভিডিও করতে পারিনি। তার পরিবর্তে এই প্রাসাদের কিছু ছবি আমি তুলে নিয়ে এসেছিলাম আর সেটাই তুলে ধরলাম আজকের পর্বে। মাদুরাই শহরের থিরুমালাই নায়ক রাজপ্রাসাদ দর্শন করে আমি গিয়েছিলাম আমার শেষ সাইট সিন মাদুরাই শহরের গান্ধী মিউজিয়ামে। গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধীর একটি স্মৃতি জাদুঘর, যেটা 1959 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এটি গান্ধী জাদুঘর নামে এখানে পরিচিতি লাভ করেছে। আমাদের ভারতবর্ষে এখন মোট 5টি গান্ধী সংগ্রহালয় রয়েছে।
যার মধ্যে একটি এই মাদুরাই শহরে অবস্থিত। এখানে এলে আপনারা নাথুরাম গডসে যখন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন তখন তিনি যে কাপড় পরেছিলেন সেই রক্তমাখা কাপড় এখানে কিন্তু এই সংগ্রহালয়ে খুব সযত্নে একটা কাঁচের বাক্সে রাখা আছে এবং সেটা আপনারা এখানে এলে দেখতে পাবেন। মহাত্মা গান্ধীর হত্যার কয়েক বছর পর 1948 সালে তার জন্য স্মারক নির্মাণের জন্য দেশব্যাপী ভারতের নাগরিকদের কাছে একটি আবেদন করা হয়েছিল। ভারতের দরিদ্র এবং ধনী নাগরিকদের আবেদনের সাহায্যে একটি ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছিল, যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল মেমোরিয়াল ট্রাস্ট। এই জাদুঘরটি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 15 এপ্রিল 1959 সালে প্রথম উদ্বোধন করেছিলেন। মাদুরাইতে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম জাতিসংঘের সংস্থা ইউএনও দ্বারা এই জাদুঘরটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখন বর্তমানে মাদুরাই শহরে যেটি মহাত্মা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম নামে এখানে পরিচিতি লাভ করেছে, এই প্রাসাদটি আগে মাদুরাই রানী মঙ্গাম্মলের প্রাসাদ ছিল, আর সেই রানী মঙ্গাম্মলের প্রাসাদটি সংস্কার করে এখন এই মাদুরাই শহরে এটি মহাত্মা গান্ধী মেমোরিয়াল জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এটি মাদুরাই শহরের কালেক্টর অফিসের খুব কাছেই অবস্থিত। এই জাদুঘরে দেব কোট্টাইয়ের নারায়ণন সৎসঙ্গীকে গান্ধীজির ব্যক্তিগতভাবে লেখা একটি আসল চিঠি রয়েছে। স্বাধীনতা সংগ্রামী ও কবি সুব্রামানিয়া ভারতীকে গান্ধীজির পাঠানো একটি অভিনন্দন বার্তাও এই জাদুঘরে সংরক্ষিত আছে। আরেকটি আকর্ষণীয় চিঠি হল মহাত্মা গান্ধী অ্যাডলফ হিটলারকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে লিখেছিলেন। সেই চিঠিটাও কিন্তু এই মাদুরাই শহরে গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে এলে আপনারা দেখতে পাবেন। এছাড়া 265 চিত্রসহ ইন্ডিয়া ফাইটস ফর ফ্রিডম এর উপর একটি বিশেষ প্রদর্শনী স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে চিত্রিত করে। একটি নিরিবিলি জায়গায় অবস্থিত গান্ধীর এই স্মৃতিসৌধে ফটো, পেইন্টিং, ভাস্কর্য, পাণ্ডুলিপি, উদ্ধৃতি এবং তার চিঠি এবং রেন্ডারিংয়ের নির্বাচিত কপিসহ বাপুজির ভিজুয়াল জীবনী রয়েছে। এখানে এই বিভাগে 124টি দুর্লভ ছবি রয়েছে, যা গান্ধীর শৈশব থেকে শ্মশানে নিয়ে যাওয়া পর্যন্ত তার বিভিন্ন পর্যায়কে চিত্রিত করে। এখানে প্রদর্শিত ছবিগুলো মনোযোগ সহকারে বাছাই করা হয়েছে, যাতে দর্শকরা একজন জাতীয় নেতার গুরুত্ব স্মরণ করতে পারেন, যিনি তার জীবন সকলের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন। এছাড়া এই জাদুঘরের ধ্বংসাবশেষ এবং প্রতিলিপি বিভাগে গান্ধী দ্বারা ব্যবহৃত 14টি মূল নিদর্শন রয়েছে। গান্ধীকে হত্যার দিন ব্যবহার করা একটি রক্তমাখা কাপড় আছে, যদিও এটাও বলা হয় যে এটি শুধুমাত্র একটি প্রতিরূপ এবং আসল নয়, এটি একটি ভ্যাকুয়াম কাচের বাক্সের ভিতর সংরক্ষণ করা রয়েছে, যাতে দর্শকরা ভারতের ইতিহাসে সেই দিনের গুরুত্বকে স্মরণ করতে পারেন। এই ছিল তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে অবস্থিত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের সম্পর্কে কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটাই ছিল আমার দেখা শেষ সাইট সিন মাদুরাই শহরে। এরপর আমি রওনা দিয়েছিলাম রামেশ্বরমের উদ্দেশ্যে। মাদুরাই একদিন কাটিয়ে সেখানকার কিছু সাইট সিন দেখে আমাদের বাস এবার এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্যস্থল তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের উদ্দেশ্যে। সকালবেলায় বেরিয়ে মাদুরাইয়ের কিছু সাইট সিন করেছিলাম, আর তারপর বাসে করে পৌঁছে গেছিলাম রামেশ্বরম। আর এই রামেশ্বরম যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গায় আমাদের দুপুরের লাঞ্চ সেরেছিলাম। আজকে দেখাবো এই মাদুরাই থেকে রামেশ্বরম যাওয়ার পথে এমন একটা জায়গা, খুব সুন্দর জায়গা, যার দুপাশে
গভীর সমুদ্র, আর সেই গভীর সমুদ্রের মাঝখানে একটা সুন্দর ছোট্ট পার্ক। আর সেই পার্কে এই রাস্তার উপর দিয়ে যারা যায়, যে সমস্ত পর্যটক, যে সমস্ত ভ্রমণকারী বাসে করে রামেশ্বরম আসেন, তারা বেশিরভাগই ওই পার্কে দুপুরের খাবার সারেন। তো আমরা এখন দুপুর হয়ে গেছে, দুপুরে খাবারটা খেয়েছিলাম ঠিক এই সমুদ্রের ধারে একটা খুব সুন্দর পার্কে। দেখাবো তোমাদের আজকে সেই পার্কটার ভিডিও, যেখানে আমরা দুপুরে খাবার খেয়েছিলাম। খুব সুন্দর একটা জায়গা, কিন্তু অত্যন্ত বিপজ্জনক জায়গা। যারা তোমরা এই জায়গাটায় আসবে, খুব ভেবেচিন্তে খুব সাবধানে আসবে, কারণ এখানে সমুদ্রের জল অত্যন্ত গভীর এবং এই পার্কের সাইডে কোনো রকম রেলিং বা প্রোটেকশন কিছু নেই। একবার সমুদ্রের জলে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। তাই এই জায়গাটা যেমনি সুন্দর তেমনি বিপজ্জনক এবং তেমনি ভয়ঙ্কর। সুতরাং তোমরা এখানে যারা আসবে, দিনক্ষণ দেখে বুঝে শুনে আবহাওয়া দেখে তবেই আসবে। দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি এখন সেই জায়গাটায়। আমরা এখন এই জায়গাটায় ঠিক দুপুরে খাবারটা খাবো। বাসটা দেখো ঢুকছে, আর এই জায়গাটায় আমরা দুপুরে খাবারটা খেয়েছিলাম। এখন এই মুহূর্তে আমরা বম্বন ব্রিজের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। একদিকে আমার পেছন দিকে আছে ভারত মহাসাগর, আর সামনে আছে বঙ্গোপসাগর। এই দুটো সাগরের মিলনস্থল হচ্ছে ধনুষকোটি। ধনুষকোটি থেকে 18 কিলোমিটার দূরে আছি আমরা এই মুহূর্তে। বম্বন ব্রিজের খুব কাছাকাছি জায়গায় আছি। দেখতে পাচ্ছ এখন আমরা সবাই মিলে ঢুকে পড়েছি সেই খুব সুন্দর পার্কটার মধ্যে। আর এই পার্কটা ঠিক একদম সমুদ্রের ধারেই অবস্থিত ছিল। আর এই পার্কটার নাম আমি তোমাদের জানাতে পারছি না। নেটে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও এই পার্কটার ব্যাপারে কোনো রকম ইনফরমেশন আমি খুঁজে পেলাম না। অদ্ভুত ব্যাপার, এত সুন্দর একটা পার্ক, কিন্তু নেটে এর কোনো তথ্য বা ইনফরমেশান এখনও অবধি নেই। যাই হোক, এই খুব সুন্দর পার্ক, একটা গাছগাছালিতে ঘেরা, চারদিকে গভীর সমুদ্র, আর খুব জোরালো হাওয়া বইছিল। আর এই গাছগুলো সার বেঁধে দাঁড়িয়েছিল। খুব ভাল লাগছিল পার্কটার মধ্যে ঢুকে, বলে বোঝাতে পারবো না। একটা বেশ খুব ভালো লাগার একটা অনুভূতি আসছিল, আর খুব জোরালো হাওয়া বইছিল। সেই জোরালো হাওয়ার সঙ্গে যখন এই পার্কের মধ্যে আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম, এক অপূর্ব সুন্দর ভালো লাগা আমার শরীর মনে গ্রাস করেছিল। আর সেই ফাঁকে এই গোটা পার্কটার একটা ছোট্ট ভিডিও আমি করে নিয়েছিলাম। জানতাম আর কোনো দিন হয়তো এখানে আসা হবে না, বা কবে আসবো তার কোনো নিশ্চয়তা নেই। আর তাই যতটা সম্ভব এই সুন্দর পার্কটার একটা ছোট্ট ভিডিও আমি করেছিলাম, আর সেটাই এখন তুলে ধরছি আমাকে লাইভ স্ট্রিমিং চ্যানেলে। এই পার্কটার মধ্যে ঢুকে আমার কতগুলো জিনিস অদ্ভুত লেগেছিল। সেটা হচ্ছে, এখানে এই পার্কটার পাশেই একদম গভীর সমুদ্র, অথচ কোনো রকম রেলিং বা প্রোটেকশনের ব্যবস্থা নেই। বিশেষ করে এই বাঁ দিকে যে সমুদ্রের ডান দিকে যে সমুদ্র অংশটা দেখা যাচ্ছে, এখানে সমুদ্র অত্যন্ত গভীর ছিল, এবং এত গভীর ছিল যে এই পাড়ে তার কিনারায় দাঁড়াতে ভয় লাগছিল। দেখাবো তোমাদের। দেখতে পাচ্ছ এখন হেঁটে হেঁটে যাচ্ছি, একদম ঠিক সমুদ্রের ঠিক সামনে যাব আমি। আর জায়গাটা অত্যন্ত ঝুঁকিবহুল ছিল, কারণ আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা একদম মনে হচ্ছিল সেই কোনো সমুদ্রের ধারে কোনো পাড়ে দাঁড়িয়ে আছি। আর যদি এই পাড়টা একটু ধসে যেত, তোমরা অনেক সময় দেখে থাকবে গঙ্গা নদীতে যখন পাড় ধসলে যেরকম মাটিগুলো নদীর তলায় তলিয়ে যায়, সেরকম একটা জায়গার মতো লাগছিল জায়গাটা। আর আমি যখন এই সাইডটায় ঠিক দাঁড়িয়েছিলাম, তখন খালি মনে হচ্ছিল যদি হট করে মাটিটা ধসে সমুদ্রের মধ্যে তলিয়ে যায়, তাহলে জায়গাটা অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ জায়গা বলে বিবেচিত হতে পারে। কারণ
সেই সময় এখানে যারা থাকবে তারা মুহূর্তের মধ্যে কিন্তু সমুদ্রের জলে তলিয়ে যাবে। আর এখানে সমুদ্রের ধারে কিন্তু বালি নেই বললেই চলে। অন্যান্য সমুদ্রের বীচগুলোতে আমরা যেরকম দেখে থাকি যে এখানকার বীচটা কিন্তু সেরকম নয়। এখন এই মুহূর্তে আমরা আছি কাছাকাছি জায়গায়, ভেতরে একটা পার্কের মতো জায়গায় এসেছি। আমার পেছনেই আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বঙ্গোপসাগর। আমার পেছনেই ঠিক বঙ্গোপসাগর, আর ওই দিকটায় আছে ভারত মহাসাগর। এদিকে বঙ্গোপসাগর আর ওদিকে ভারত মহাসাগরের মাঝখানে একটা ছোট পার্ক। এখানে আমাদের গাড়িটা এসছে, বাসটা থেমেছে। এখানে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, দুপুরে খাবারটা এখানে খাবো। খুব সুন্দর জায়গায় এসছি, এখানে পিকনিকও হয় শুনলাম, আর আদর্শ স্পট। টুরিস্টরা এখানে আসে বা এই রাস্তার ওপর দিয়ে যায়, তারা কিন্তু এখানে বাস থামিয়ে খাওয়া দাওয়া করে। আমরাও এসেছি খাওয়া দাওয়া করে, ভিডিও করে নিয়েছি জায়গাটার। একটা পার্কের মতো খুব সুন্দর জায়গা, নামটা আমি জানি না এখানে কি নাম। দেখতে পাচ্ছি গভীর সমুদ্র, চলবে না কারণ একটু নামলে তুলে যাবো, মানে এত গভীর জল এখানে, দেখলে বুঝতে পারবে। তো এই মুহূর্তে জায়গাটায় আছি, আর খাওয়া দাওয়া করে আমরা চেষ্টা করবো। এখন এই মুহূর্তে আছি এই একটা সুন্দর জায়গায়, সেখান থেকে ভিডিওটা করছি, সেই জায়গার ভিডিও। এখানে খুব সুন্দর একটা বসার মতো জায়গা আছে, এখানে খুব ভালোভাবে দেখা যাবে, আর জল ভয় লাগছে। সামনে থেকে দেখাচ্ছি, দেখো তাহলে একটু কি বুঝতে পারবে। এই জায়গাটায় এলে ভুলেও কেউ এইখানটায় দাঁড়াবেন না, কারণ যে কোনো মুহূর্তে পাড় যদি একবার ধসে যায় সোজা সমুদ্রে গিয়ে পড়বেন আর তলিয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বালির স্তর নেই কোনো। অন্যান্য যে সমস্ত সমুদ্রের বিচ আছে সেখানে অনেকটা অংশ এলাকা জুড়ে বালি থাকে, তারপর সমুদ্র শুরু হয়। কিন্তু দেখুন এখানটার সমুদ্র কত ডিপ, একদম গভীর সমুদ্র সরাসরি এই পাড়টার মধ্যে এসে মিশছে। এটা কীভাবে এখানটা সম্ভব হলো বুঝতে পারছি না। ওই সাইডটা তাও আমরা ওই সাইডটা যাব, ওই সাইডটা তাও তুলনামূলকভাবে এতটা ডিপ নয়, দেখে মনে হবে যেন এর থেকে অনেক ডিপ কম। কিন্তু এই দিকটা আমি যখন এসেছিলাম আমার প্রচণ্ড ভয় লাগছিল, কারণ এই সাইডটায় সমুদ্র সত্যি খুব গভীর ছিল। জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা, বেশিক্ষণ থাকা মানে ঠিক নয়। একটু যদি কেউ সমুদ্রের জল এখানে পড়ে যায় তার মৃত্যু নিশ্চিত। মানে নাই করে এখানে বোধহয় কয়েক হাজার ফুট ডিপ হবে এখানে সমুদ্র। অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা, কিন্তু এই ভেতরটা এখানে পার্কটা খুব সুন্দর। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা, প্রচুর জায়গা আছে এখানে বসে থাকার জন্য। এখানে সব শেল্টার করা আছে, এখানে বসে বসে সমুদ্রের হাওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির একটা সুন্দর উপভোগ করা যাবে। খেলার জন্য এখানে একটা ছোটো পার্কের মতো ব্যবস্থা করা আছে। আমি যখন এই পার্কটায় গিয়েছিলাম সেখানে দেখছিলাম যে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক কিছু খেলার ব্যবস্থা করা আছে, কিন্তু আপনারা ভুলেও এখানে বাচ্চা নিয়ে যাবেন না, কারণ কোনো বাচ্চা যদি একবার
ভুল করে সমুদ্র এই সাইডে চলে যায় এবং সমুদ্র জলে পড়ে যায়, তাহলে তাকে খুঁজে পাওয়া ইম্পসিবল হয়ে যাবে, তার মৃত্যু নিশ্চিত। সুতরাং বাচ্চা নিয়ে এই পার্কে না যাওয়াই ভালো। আর বিশেষ করে এই পার্কটা যখন যাবেন তখন আবহাওয়া দেখে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। কারণ পার্কটার দু সাইডে কিন্তু সমুদ্র, এই সাইডে তো গভীর সমুদ্র আছে, আবার ওই সাইডেও সমুদ্র। যদি কোনো কারণে সমুদ্র উত্তাল হয়ে ওঠে এবং ঝড় বৃষ্টি শুরু হয়, তাহলে কিন্তু এই পার্কটা মুহূর্তের মধ্যে ডুবে যাওয়ার সম্ভাবনা একটা আছে, যেটা এই পার্কে আসার আগে আপনাদের একটু বিবেচনা করে আসা বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। আমরা যখন গিয়েছিলাম তখন আকাশ অবস্থা খুব ভালো ছিল, রৌদ্র করজ্জ্বল আকাশ ছিল, মেঘলা আকাশ ছিল না, বৃষ্টি হয়নি সেই সময়, আর সমুদ্র শান্ত ছিল। কিন্তু সমুদ্র যখন জোয়ার চলবে বা সমুদ্র অশান্ত হয়ে উঠবে, তখন কিন্তু এই জায়গাটা খুব একটা ঝুঁকিপূর্ণ বিপজ্জনক জায়গায় পরিণত হতে পারে। আমার সেখানে গিয়ে এটাই মনে হয়েছিল, আর এই তথ্য ইনফরমেশনটা আপনাদের জানানো দরকার বলে আমি জানিয়ে দিলাম। কারণ এখানে দেখছি প্রচুর শেল্টার করা আছে, সবুজ লাল ছাউনি দেওয়া সমস্ত শেল্টার করা আছে। এখানে যারা ট্যুরিস্ট আসেন, রাস্তার ওপর দিয়ে যান, তারা আমরা শুনলাম যে বেশিরভাগই কিন্তু এই জায়গাটা দুপুরে খাওয়াটা সারেন সবাই, বাস থামিয়ে হোক বা গাড়ি থামিয়ে হোক। কিন্তু সেটা আমি আপনাদের একটা পরামর্শ দেবো, সেটা আপনারা আকাশের অবস্থা দেখে বা ওয়েদার দেখে সিদ্ধান্ত নেবেন যে এই জায়গাটায় আসা উচিত হবে কি না। কারণ বিশেষ করে জোয়ারের সময় এইখানটা থাকা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে বিবেচনা করে এই জায়গাটায় আপনারা আসবেন। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এমনি সমুদ্র শান্ত থাকলে বা রৌদ্র করজ্জ্বল আকাশ থাকলে জায়গাটা সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা। তো আমি গিয়েছিলাম সেখানে, এখন দেখাচ্ছি আমাকে লাইভ স্ট্রিমিং চ্যানেলে সেই জায়গাটার একটা ডিটেলস ভিডিও। কিছু বলো, জায়গাটার সম্পর্কে কিছু বলো। খাওয়াটা এখানে খাবো, সবাই মিলে ঠিক করেছি। আর এখানে খাবার নিয়ে আসা সেই খাবারে দেখতে পাচ্ছ আমাদের গ্রুপের সবাই এখানে খাচ্ছেন শেল্টার করা জায়গাটার মধ্যে বসে। আর এখানে আমাদের যে রাঁধুনিরা ছিলেন তারা রান্না করা খাবার নিয়ে গিয়েছিলেন, রান্না করে সে খাবারই পরিবেশন করছেন। এটা খুব সুন্দর দুর্দান্ত জায়গায় গিয়েছিলাম এবং জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব অপরূপ ছিল। এখন এই জায়গাটা আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আবার রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দেবো। তো এই ছিল একটা ছোট্ট জায়গার পার্কের মতো জায়গা, যেখানে আমাদের বাসটা থেমেছে। এখানে পুরো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আবার কিছুক্ষণ পর দেখা হবে রামেশ্বরমে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাস আবার এগিয়ে চলল রামেশ্বরমের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ সামনেই সে বিখ্যাত পম্বন ব্রিজ, বা সড়ক পথে গেলে যেটাকে বলা হয় আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ। কেউ বলে পম্বন ব্রিজ, কেউ বলে আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ। তো এখন সে পম্বন ব্রিজের উপর উঠছি আস্তে আস্তে। দুপাশে সমুদ্র, একদিকে বাঁ দিকে ভারত মহাসাগর, ডান দিকে বঙ্গোপসাগর, আর দুই সমুদ্রের মাঝখান দিয়ে চলে গেছে এই পম্বন সেতু। যাচ্ছি মাদুরাই থেকে রামেশ্বরম, এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাস জার্নি করেছিলাম। তার কিছুটা অংশের ভিডিও এখন দেখাচ্ছি কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আমাদের বাস উঠে পড়েছে আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজের উপর। আমি রামেশ্বরম থেকে
পরদিন সকালে এসেছিলাম এই আন্না ইন্দিরা গান্ধী রোড ব্রিজে, এবং সেখান থেকে এই পম্বন সেতু, বাঁদিকে যে পম্বন রেল সেতু আছে সেই পম্বন রেল সেতুর কিছুটা অংশের ভিডিও করেছিলাম, এবং আন্না ইন্দিরা গান্ধী রোড ব্রিজের কিছুটা অংশের ভিডিও করেছিলাম। আমি সাইট সিন করতে পেরেছিলাম পরদিন সকালে। সেই সমস্ত ভিডিও আসছে পরবর্তী পরের পর্বে নিয়ে আসবো এই রামেশ্বরমের যাবতীয় সাইট সিনের ভিডিও আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আজকের পর্বটা আর বেশি বাকি নেই শেষ হতে, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম রামেশ্বরম, আর রামেশ্বরমে পৌঁছেই আমি এই পর্ব শেষ করে দেবো। আজকে চলছে মাদুরাই পর্ব, আর পরের পর্বে আমি আপনাদের দেখাবো আমার রামেশ্বরমের বেশ কিছু সাইট সিনের ভিডিও, যেটা আমি দক্ষিণ ভারত সফরে করেছিলাম। তো আপাতত চলেছি এই একটা খুব সুন্দর ব্রিজের ওপর দিয়ে, ভারতের প্রথম সমুদ্র সেতু, সেটার উপর দিয়ে এখন যাচ্ছি। পাশে রয়েছে পম্বন রেল ব্রিজ। তো চলুন এই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ সম্পর্কে কিছু কথা জেনে রাখি। তামিলনাড়ু রাজ্যের পম্বন রোড হলো একটি স্থাপত্যের বিস্ময়। মন্দির এবং দেবতাদের পবিত্র শহরে এই রোড এমন জিনিস যা আপনাকে বিজ্ঞানের শক্তি অনুভব করাবে। শক্তিশালী সেতুটি রামেশ্বরম দ্বীপের সাথে জাতীয় মহাসড়ক NH-49কে সংযুক্ত করেছে। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম সেতু। পম্বন সেতুতে একটি সড়কপথ এবং একটি রেলপথ রয়েছে। এটি মণ্ডপম, যেটি হচ্ছে ভারতীয় মূল ভূখণ্ডের স্থান, এবং পাম্বান, যেটা হচ্ছে রামেশ্বরম দ্বীপ, এই দুটোকে সংযুক্ত করেছে। সড়ক ও রেলপথ উভয়ই একে অপরের সাথে এখানে সমান্তরালভাবে চলে। পম্বন রোড সেতুর নির্মাণ কাজ 1974 সালে ভারতীয় মহাসড়ক বিভাগ দ্বারা শুরু হয়েছিল এবং 1988 সালে সমাপ্ত হয়েছিল। সড়ক সেতুটির নামকরণ করা হয়েছিল আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ। সেতুটি 1992, 2002 এবং 2013 সালে অ্যান্টি কার্সিভ লেভ পেইন্টিং কাজ পেয়েছে, কারণ এটি বিশ্বের দ্বিতীয় ক্ষয়কারী পরিবেশে অবস্থিত। পম্বন রোড ব্রিজটি 2.3 কিলোমিটার অবধি দৈর্ঘ্য। সেতুর স্থাপত্যটি খিলান আকৃতির, তাই জাহাজ এবং নৌকাগুলিকে কোনো ঝামেলা ছাড়াই এই স্তম্ভের নিচ দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। যদিও পম্বন ক্যান্টিলিভার রেল সেতুটির মাঝখানে শেরজার রোল নামক প্যাসেজ ব্যবস্থার মতো গেট রয়েছে, যা খোলা হয় যখন বড় বড় জাহাজ সেখান দিয়ে যাতায়াত করে। উভয় সেতুর সৌন্দর্য এবং নির্মলতা উপভোগ করার জন্য একপাশে রাস্তা এবং অন্যদিকে রেলপথ নেওয়ার সুপারিশ করা হয়েছিল। এই ছিল পম্বন রোড সম্পর্কে কিছু তথ্য এবং কিছু ইনফরমেশন, যেটা সড়ক পথও আপনারা যেতে পারেন এবং রেলপথও আপনারা যেতে পারেন। যখন সড়ক পথে যাবেন তখন এর নাম হবে আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ, যেটা 1988 সালে আমাদের তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দ্বারা এটা করা হয়েছিল, মানে খোলা হয়েছিল। আর পাশেই আছে, যখন আপনারা ট্রেনের মাধ্যমে যাবেন তখন এটার নাম হবে পম্বন রেল সেতু। তো এই দুটো মিলিয়ে একটা কথাই বলা যেতে পারে, এটাকে নাম দেওয়া যেতে পারে পম্বন রোড। সেই পম্বন রোডটা আমরা এতক্ষণ পম্বন রোডের উপর ছিলাম, পম্বন রোড দিয়ে যাচ্ছি, পম্বন ব্রিজের উপর দিয়ে এই বাসটা এলো। তো আমরা পম্বন ব্রিজ ক্রস করে এগিয়ে চলেছি আমাদের একটা খুব সুন্দর ডেস্টিনেশন রামেশ্বরমের দিকে। দক্ষিণ ভারতের এক সাংস্কৃতিক শহর রামেশ্বরম। দেখাবো এই রামেশ্বরমের যাবতীয় সাইট সিনের ভিডিও আমার পরের পর্বে। তো এখন আপাতত আমরা চলেছি রামেশ্বরমের দিকে। চলুন, যেতে যেতে অল্প একটুখানি পথ বাকি আছে, আমরা রামেশ্বরম প্রায় পৌঁছে গেছি, কারণ পম্বন ব্রিজ অলরেডি আমরা ক্রস করে ফেলেছি আর রামেশ্বরম শহরের মধ্যে ঢুকছি। যেটুকু পথ বাকি আছে এটুকু পথ যেতে যেতে চলুন জেনে নিই রামেশ্বরম সম্পর্কে কিছু কথা। রামেশ্বরম হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের রামানাথপুরম জেলার একটি পৌরসভা। এটি ভারতের মূল ভূখণ্ড থেকে পাম্বান চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে এবং পাম্বান দ্বীপে এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপ থেকে
প্রায় 40 কিলোমিটার বা 25 মাইল দূরে অবস্থিত। এটি ভারতীয় উপদ্বীপের অগ্রভাগে মান্নান উপসাগরে অবস্থিত। পম্বন দ্বীপ, যা রামেশ্বরম দ্বীপ নামেও এখানে পরিচিতি লাভ করেছে, আর সেটি পম্বন সেতু দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে। রামেশ্বরম হল চেন্নাই এবং মাদুরাই থেকে রেল লাইনের একটি টার্মিনাস। এছাড়া চেন্নাই এবং মাদুরাই থেকে সড়ক সংযোগও খুব ভালো। বারাণসীর সাথে এটি একসঙ্গে হিন্দুদের কাছে ভারতের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং এটি চারধাম তীর্থযাত্রার একটি অংশ। রামায়ণ অনুসারে রাম তার স্ত্রী সীতাকে তার অপহরণকারী রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য সমুদ্রের ওপারে এই শহরের আশেপাশে থেকে লঙ্কা পর্যন্ত একটি সেতু নির্মাণ করেছিলেন বলে বর্ণনা করা হয়েছে। এই রামেশ্বরমে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয়েছে। শহরের কেন্দ্রে অবস্থিত এই মন্দিরটি রাম এবং শিবের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এই শহরটি শৈব এবং বৈষ্ণবদের জন্য একটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত হয়। রামেশ্বরম হল দ্বিতীয় নিকটতম বিন্দু, যেখান থেকে ভারত থেকে শ্রীলঙ্কায় পৌঁছানো যায় এবং ভূতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে রামা সেতু ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটি পূর্ববর্তী স্থল সংযোগ ছিল। এই রামেশ্বরম শহরটি অতীতে সেতু সমুদ্রম শিপিং খাল প্রকল্প বিতর্ক কাচ্চাথিভু নামে একটা দ্বীপ আছে, যেটা শ্রীলঙ্কায় অবস্থিত এবং এই রামেশ্বরম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত একটি নির্জন দ্বীপ। এই দ্বীপে এই কাচ্চাথিভু যে দ্বীপ, সেই দ্বীপ বিতর্ক এবং শ্রীলঙ্কার তামিল উদ্বাস্তু দ্বীপ বিতর্ক এবং শ্রীলঙ্কা বাহিনীর কথিত আন্তঃসীমান্ত কার্যকলাপের জন্য স্থানীয় জেলেদের ধরে নিয়ে যাওয়ার মতো বিতর্কের কারণে সংবাদের একদম শিরোনামে ছিল। এই ছিল রামেশ্বরম দ্বীপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশন। আমরা চলেছি এখন সেই রামেশ্বরম শহরে, ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ রামেশ্বরম শহরে চলে এসেছি। রামেশ্বরম নিয়ে আসছি এই রামেশ্বরমের যাবতীয় ডিটেলস ভিডিও, যাবতীয় সাইট সিনের ভিডিও আমার পরের পর্বের অধ্যায়ে। অবশেষে দীর্ঘক্ষণ বাস জার্নি করে আমরা সবাই এসে উঠেছিলাম রামেশ্বরম শহরে অবস্থিত এই মিলন লজে। আর এখান থেকেই শুরু করেছিলাম রামেশ্বরমের এক নতুন ভ্রমণ কাহিনী, যেটা আমি দেখাবো তোমাদের পরের পর্বে। আজকের পর্বে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। ভালো লাগলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর এরকম সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও দেখতে হলে কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের সঙ্গে থাকুন। রামেশ্বরমের এই লজটায় আমরা উঠেছি, মিলন লজ দেখতে পাচ্ছ। আর এই লজ থেকে রামেশ্বরমের মন্দির দেখা যায়, ওই দেখো এখান থেকে রামেশ্বরমের মন্দিরটাকে দেখা যাচ্ছে। একদম ফাঁকা পথে ঠিক 1 থেকে 2 মিনিটের রাস্তা এখান থেকে রামেশ্বরমের মন্দির এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো ওই হচ্ছে রামেশ্বরমের মন্দির, আর এই হচ্ছে মিলন লজ। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই মিলন লজের সামনে। এই লজটাতে আমরা কাল রাতে এসে বিকেলবেলা এসেছিলাম, বিকেলবেলা এসে এই লজে ছিলাম।